এই জন্য বাঘটাকে দেখ। হ্যাঁ কি বলছো? দাঁত মাজেনি? হ্যাঁ দাঁতগুলো কি হলুদ দেখ, ওই দেখ তুই ব্রাশ করিয়ে দিবি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনাবজা। আজকে আমাদের ঠিক ছিল গুয়াহাটির সাইট সিংয়ে যাব, কিন্তু সকাল থেকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার। আমি বললাম না, আমাদের বৃষ্টিটা যতদিন ঘুরছি ততদিন কিছুতেই পেছন ছাড়ছে না। একেবারে প্রথম দিন থেকে শুরু হয়েছে বৃষ্টি। আচ্ছা সেই বৃষ্টি না হয় হলো, তারপরে প্ল্যান ক্যান্সেল হলো, আমাদের এখন বেরোনো হবে না। তারপরে ঠিক হলো আজকে আমরা কামাখ্যা মন্দিরে যাবো বিকেল। আগে যখন আমরা শিলংয়ে গেছিলাম তখন গুয়াহাটি হয়েই আমরা বাড়ি গেছি ফেরার সময়, তাই জন্য তখন আমরা কামাখ্যা মন্দিরে পুজো দিয়েছিলাম। মানে আমার বিয়ের পরের বছরই বা বিয়ের বছর এরকম একটা কোনো বছরে, ভুলে গেছি ঠিক মনে নেই, বিয়ের বছরই না, মানে বিয়ের 3 মাসের মধ্যে গেছিলাম। আর তখন কামাখ্যা মন্দিরে পুজোও দিয়েছিলাম, বেশ মানে একদম সামনের থেকে 4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে। তাই জন্য এইবারে ভাবলাম যে বাচ্চা কাচ্চা যেহেতু আছে, আমরা তো জানি যে ওরকম লাইন দিতে হয়, তাই রাকেশই বললো যে সন্ধ্যেবেলা পুজোটা দিলে হয়তো একটু ফাঁকা থাকবে। তাই আমরা আজকে সন্ধ্যেবেলা কামাখ্যা মন্দিরে যাবো, আর সকালটা তো পুরোই ফাঁকা, বসে আছি। আর আরেকটা বিচ্ছিরি ব্যাপার হয়েছে, সকালবেলা থেকেই হোটেলে জল নেই। দুটো ফ্যামিলি এসেছিল, তারা কল চালিয়ে দিয়ে চলে গেছে, সব জল একেবারে বেরিয়ে গেছে। 2000 লিটারের ট্যাঙ্ক ফাঁকা। সকালে উঠে প্রায় 9টা অবধি ওয়েট করে করে তারপরে জল আসার পরে সমস্ত কাজ সারলাম। আর ঝনকের তো সকালে স্নান করাটা অভ্যাসই, বাড়িতে থাকলেও করে, কোনো অসুবিধা নেই যে তেল মাখছে। আমরা তাই জন্য ঠিক করলাম সকালে যেহেতু আর কোথায় বেরোনো হচ্ছে না, অনেকটা দেরি হয়ে গেছে, ঝনককে নিয়ে কাছেই চিড়িয়াখানা আছে, একটু চিড়িয়াখানা থেকে ঘুরিয়ে আনবো। আর রাত্রিবেলা তো কামাখ্যা মন্দিরে যাচ্ছি, এটাই আজকের প্ল্যান। চলো আজকে দিনটাকে শুরু করি, এবার দেখতে থাকো সারাদিন কি হয়। দিন ধরে এত হাবিজাবি খাওয়া হয়েছে, আজকে সকালবেলা শুকনো মুড়ি খাচ্ছি, আর ঝনক আমার থেকে মুড়ি নিয়ে এখানে বসে বসে রাক্ষস খাচ্ছি। ভয় দেখা রাক্ষস সাজো। রাক্ষসের তো 2টো দাঁতই হয়, আর তো হয় না, এত দাঁত হয় নাকি রাক্ষসের? ঝনকের সাথে মুড়ি নিয়ে বসে বসে রাক্ষস রাক্ষস খেলছিলাম। হঠাৎ করে চেরি এসে উপস্থিত হলো। এবার চেরিকেও কটা মুড়ি দিই, দেখি তো খায় কিনা। ওরা আবার মুড়ি খেতে খুব ভালোবাসে। শেষমেশ 11:15টার মধ্যে রেডি হয়েছি। এবার ঝনককে নিয়ে একটুখানি যাই চিড়িয়াখানা থেকে ঘুরিয়ে আনি, তারপরে এসে খাওয়া দাওয়া সেরে যাবো কামাখ্যা মন্দিরে। আর এদিকে আরেকজন সকালবেলা আজকে ছাতু নিয়ে বসেছে। একদিকে কিন্তু এই খাবারগুলো এনে ভালোই হয়েছে। রাকেশ যখন একটু ঢোকাচ্ছিল আমি বারবার বারণ করছিলাম ওয়েটে হবে না, কিন্তু আজকে সকালে একদম ইচ্ছে নেই ওইসব লুচি রুটি পরোটা বাইরের খাবার। আমিও শুকনো মুড়ি খেয়েছি, আর ও এখন ছাতু মুড়ি খাচ্ছে। মাকে বাবাকে সবাইকে ছাতু মুড়ি দিয়েছি, সবাই আজকে তাই খেয়েছে। মানে আজকে পেটটা আর ভালো লাগছে না, এখন মনে হচ্ছে বাড়ি গিয়ে কবে বাড়ির খাবার খাবো। আর আমরা এবার বেরোবো, আর তার আগে আমি এখন যাবো ঝনক আর চেরিবেরিতে খাবার রান্না করতে। সামনে একটা দোকানে খাবারটা দিয়ে তারপরে আমরা বেরোবো, এসে তারপর ওদেরকে খাওয়াতে পারবো তাদের সাথে সাথে। ঝনক যে কোনো পাস্টকেই বলে কালকে, যেমন ছোটবেলায় অন্নপ্রাশনটাকে বলে কালকে অন্নপ্রাশন হয়েছিল, আবার এখন বলছে কালকে চিড়িয়াখানায় গেছিল। ওই আর আমরা গুয়াহাটিতে এসে একজন মাসিমার চায়ের দোকানে উঠেছি, আর তার পাশে আরেকজন ম্যাডামও রয়েছেন দেখছি, বেশ সুন্দরী ম্যাডাম। তাদের দোকানের চা আমরা খাবো, কিন্তু এখন ওনারা অন্য কিছু রান্না করছে, সেই রান্নাগুলো আমাদের খেতে হবে। আর এখানে অনেক দর্শকও আছে। আমরা এখন একটা ব্যাটারির গাড়িতে করে যাচ্ছি, মানে এটা ঠিক টোটো না, অটোর মতো স্পিড ওরকমই যায়। আর সিট সংখ্যাটাও কম, মানে জাস্ট 3 জন বসা যায়, 3 জনের ক্যাপাসিটি। আমরা এটাতে করে এখন চিড়িয়াখানায় যাচ্ছি। আমরা যেখানে আছি সেখান থেকে আমাদের ভাড়া নিল 150 টাকা। বাকিটা চিড়িয়াখানায় গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। যা দেখলাম গৌহাটির রাস্তায় খুব জ্যাম, অনেকক্ষণ জ্যাম ঠেলে আমরা শেষমেশ এসে পৌঁছলাম চিড়িয়াখানায়। ঝনককে মজা দেওয়ার জন্য আমরা এসে গেছি চিড়িয়াখানায়। আর যখন ও গেছিল কলকাতা চিড়িয়াখানায় তখন অনেকটাই ছোট ছিল, সেভাবে বোঝেনি, হয়তো কিছু বুঝেছে কিন্তু এখনের মতো অতটা বুঝবে না। তাই আজকে ও কতটা মজা পাবে সব পশু পাখিদেরকে দেখে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। চলো ভিতরে ঢোকা যাক। প্রথমেই দাঁড়িয়ে পড়েছি টিকিট কাটতে, আর টিকিটের দাম একেবারেই সামান্য। অ্যাডাল্টদের জন্য 33 টাকা আর বাচ্চাদের জন্য 11 টাকা মাত্র। প্রথমেই আমরা দেখা করে নিলাম হনুমানদের সাথে, তবে এই হনুমানগুলো কিন্তু একটু অন্যরকম দেখতে, মুখগুলো খুব একটা কালো না, অন্যরকম, মানে এগুলো হচ্ছে একদম পিওর ল্যাঙ্গুয়েজ, আমাদের মতো না।
তারপরেই দেখা করে নিলাম জিরাফের সাথে। আর জিরাফটা এতটাই চুপচাপ দাঁড়িয়েছিল, আমরা তো প্রথমে ভেবেছি মাটির জিরাফ। তারপরেই দেখা হলো এই বনবেড়াল জাতীয় প্রাণীটির সাথে। এর নামটা আমি ঠিকঠাক বলতে পারবো না। আর সে শুধু একবার এদিক থেকে ওই দিক, একবার ওই দিক থেকে এই দিক, এই করে যাচ্ছে। এই যে আরো এসছে, দেখো, এই যে আরো এসছে, কত টিয়া এসছে, দেখো কত টিয়া আছে ভেতরে। গুয়াহাটি চিড়িয়াখানায় একটা জিনিস খুব ভালো লাগলো, যতবার পাখিদের কাছে যাচ্ছিলাম ওরা উড়ে উড়ে ঠিক আমাদের কাছেই আসছিল। কিছু বলতে চাইছিল কি না কে জানে। এই তো গেল টিয়াদের কথা। তাদের সঙ্গে একবার ঝনকের পরিচয় কাছাকাছি থেকে করিয়ে দিই, তারপর তোমাদেরকে ময়না পাখির গল্প শোনাবো। চল, হ্যাঁ, ওই দেখো একটা ময়ূর দিব্যি দাঁড়িয়ে আছে পেখম তুলে। আরে আরে, এটা কি এত সামনে এসে বসলো আমাদের কাছে? আরে এ তো ময়না পাখি। একটু আগেই যে তোমায় বললাম, ময়না টিয়া সবাই এসে বসছে আমাদের কাছে। চলো এবার এর সাথে একটু গল্প করা যাক। আনন্দ, বুঝলে? ময়না কথা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই ময়না কথা বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। যেন করো বুলবুল পাখি ময়না বলছে হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ। ওই যাও বলছে। ময়না পাখি যে কথা বলে এটা আমি শুনেছিলাম, কিন্তু আজ একেবারে চাক্ষুষ করলাম। বিশ্বাস করো, আমরা যে হরে কৃষ্ণ বলছিলাম, ও তার প্রত্যুত্তর দিচ্ছিল। যদিও আওয়াজটা অনেকটা আস্তে আর বয়স্ক মানুষদের ওই আধভাঙা গলার মতো, তাই এখানে শোনানো গেল না। চিড়িয়াখানায় এসে বাঘ, সিংহ, হাতি এগুলোই যদি না দেখি, তাহলে আর চিড়িয়াখানা আসার মানে কি? এখানে দেখলাম সাইনবোর্ড লাগানো বাঘ, তাই উঠছি। এবার প্রচন্ড কষ্ট হচ্ছে, তাও উঠছি। ঝনকরাও আসছে, কিন্তু বাবা এখন একটু রেস্ট নিচ্ছে বসে। দেখি যদি বাঘের দেখা মেলে তবে তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখুন ভদ্রলোক কিভাবে ঘুমোচ্ছে, এমন করে ঘুমোচ্ছে। ভাই এটা কোন স্টাইলে শোয়া ভাই? আর কিভাবে হাঁপাচ্ছে দেখো। আমাদের সাথে দেখা করার জন্য বাঘ বাবাজি এবার তাড়াতাড়ি ঘুম থেকে উঠে নিচে নেমে এলো। এইবারে বাঘটা ঘুম থেকে উঠেছে আর আমাদের দেখতে দারুণ লাগছে। একদম কাছে, হাতের কাছে বাঘ। আর কিভাবে নড়ে চড়ে ঘুরে বেড়াচ্ছে দেখো। মানে ও বুঝতেই পারছে দূরে গেলে আমাকে কেউ অ্যাটেনশন দেবে না, ওই জন্য কাছে এসে, মানে এখান থেকে এদিক থেকে ও এখন খাবার হজম করছে, এই জন্য বাঘটাকে দেখ। হ্যাঁ কি বলছো? দাঁত মাজেনি? হ্যাঁ, দাঁতগুলো কি হলুদ দেখ। ওই দেখ, তুই ব্রাশ করিয়ে দিবি? ওই দেখ দাঁত মাজেনি, দেখ। ঝনক কি দেখছো? ঝনকই প্রথমবার এত কাছ থেকে বাঘ দেখলো, আর তারপরে আবার দেখলো বাঘের জল খাওয়া। এর আগে কলকাতা চিড়িয়াখানায় দেখেছে, কিন্তু এটা এতটা কাছ থেকে। আর এবার দেখুন ভাল্লুক দেখতে এসেছে। ভাল্লুক কি করছে জানেন? ভাল্লুক বসে বসে আখ চিবোচ্ছে। চিড়িয়াখানাতে শুধু যে মাত্র ওয়াইল্ড অ্যানিম্যালই ছিল তা কিন্তু না, ডোমেস্টিক অ্যানিম্যালও ছিল। এই দেখো ভাল্লুক দেখা হয়ে গেছে, আসল জিনিসগুলো। এবারে ফ্রি হোটেলে, আবার কামাখ্যা মন্দিরে যেতে হবে। খেয়ে দে পুজো দিতে পারবো কিনা জানি না, কিন্তু যাব, দর্শনটা করে আসবো। হাতে সময় কম ছিল, কারণ এরপর লাঞ্চ করতে হবে, বাকিদের জন্য কিছু খাবার নিয়ে যেতে হবে, এবং তারপর যেতে হবে কামাখ্যা মন্দিরে। তাই এগোতে থাকলাম, কিন্তু হঠাৎ করেই দেখলাম এই ভয়ঙ্কর ব্ল্যাক প্যান্থারকে। হাঁপিয়ে গেছে, ওর বাবাও যে হাঁপিয়ে গেছে সেটা আরও বুঝছে না। বাদরের মতো বাবার কোলে চড়ে বসেছে। আর কি করবে, ছেলেকে চিড়িয়াখানা দেখাতে এনেছো, এটুকু কষ্ট করতেই হবে, যাও। আর ওই যে বাবা সামনে। চিড়িয়াখানার রাস্তাঘাটগুলো ছিল একেবারেই পাহাড়ি এলাকার মতো। কোনো জায়গাটা খুব খাড়া, আবার কোনো জায়গাটা নিচু। ঝনক হাঁপিয়ে গেছে, আমরা সবাই হাঁপিয়ে গেছি। আর ঝনক দেখো বাবার ঘাড়ে চেপে বসেছে। এবার চিড়িয়াখানা থেকে বেরোনোর পথে আবার একটু কেনাকাটা করে নিলাম।
হোটেলে ফেরার আগে ভাবলাম লাঞ্চটা সেরেই নিই, তার কারণ আজকে মারা কেউই খাবে না দুপুরে, ওরা যেহেতু পুজো দেবে। আমরা হলাম বাঙালি, মিষ্টি না হলে আমাদের চলে না, অনেক দিন মিষ্টি খাওয়া হচ্ছে না, তাই ভাবলাম সবার জন্যই মিষ্টি কেনা যাক। আর বাবা ওইদিকে আগামীকাল সকালের খাওয়ার ব্যবস্থা করছে, ব্রেকফাস্টের ব্যবস্থা, ওই জন্যই কলা কিনছে ডজনখানেক। এই যে এদিকে মা রেডি হয়ে গেছে, ঝনক তো সকালের ড্রেস, রাকেশ হলো সকালের ড্রেস, আমিও সকালের ড্রেস। আসার পর একটুখানি ঝনককে খাওয়ানো হলো, একটু ঘুমোলো, আমি একটু রেস্ট নিয়ে নিয়েছি। এখন বেজে গেছে 4:30, এইবারে বেরোবো কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে। হোটেল থেকেই একটা উবের বুক করে নিয়েছিলাম, আর সেই উবেরে করে এবার আমরা যাচ্ছি কামাখ্যা মন্দিরে। দুপুরে যখন বেরিয়েছিলাম তখন অটোকে জিজ্ঞেস করেছিলাম, বলেছিল আমাদের 300-600 টাকা ভাড়া দিতে হবে, তার থেকে দেখলাম উবেরেই কম টাকা লাগছে। কামাখ্যা মন্দিরে যাওয়ার পথে রাস্তার পাশেই দেখলাম এরকম ট্রেন লাইন, আর ট্রেন যাচ্ছে সেখান দিয়ে। এইবারে পাহাড়ের রাস্তা ধরে যেতে থাকলাম কামাখ্যা মন্দিরের দিকে। তোমরা যারা গেছো মন্দিরে তারা তো জানোই, পাহাড়ের মধ্যে দিয়েই যেতে হয় কামাখ্যা মন্দিরে। শেষমেশ এতদিন পাহাড়ে ঘোরার পরেও আজকে সমতলে এসেও পাহাড় অতিক্রম করে আমরা পৌঁছলাম মা কামাখ্যার মন্দিরে। এইবারে ভেতরে যাওয়ার পালা, তোমাদেরকেও নিয়ে যাব ভেতরে, চলো। আর কামাখ্যার মন্দিরে আসবো না এটা তো হতেই পারে না, বিকেলবেলা একদম ঠিক টাইমে চলে এসেছি, ভিড়টাও তেমন নেই, দারুণ টাইমে এসেছি। আর বাবার পরিচিত একজন আছেন, ওনার জন্য আমাদের কাজটা একেবারে সহজ হবে। আমরা যেহেতু কামাখ্যা মন্দির আগে আগে এসেছিলাম, আমরা পুজো দেবো না, আমরা শুধু দর্শন করবো। ওদিকে মা আর শুভমলার মা, মানে রুমের শাশুড়ি, ওরা দুজনেই শুধু পুজো দেবে। চলো ভেতরে যাই। ভেতরে ঢুকেই দেখলাম এরকম জায়গায় জায়গায় ছাগল বসে আছে। ওদেরকে দেখে আমার এতটাই খারাপ লাগলো, সে আর কি বলবো তোমাদেরকে। আমাদের একজন পরিচিত কাকু থাকায় আমাদের আর লাইন দিয়ে দাঁড়াতে হয়নি, আমরা ভেতর দিয়ে একেবারে মন্দিরে প্রবেশ করতে পারলাম। এখানে সবাই ডালা নিয়ে রেডি পুজো দেওয়ার জন্য। এর আগের বার যখন গৌহাটিতে এসেছিলাম তখন আমরা সকাল সকাল পুজো দিয়েছিলাম, আর আজকে সন্ধ্যের সময় এসেছি। সন্ধ্যের সময় মন্দিরটা বেশ ভালো লাগছিল দেখতে, আর চারিদিকে এরকম বাদর ঘুরে বেড়াচ্ছিল। রাকেশ ঝনককে একটা ছবি তুলে দেবে বলে ওইখানে দাঁড় করিয়েছিল, আর ও যে কি করে যাচ্ছে সে তো তোমরা দেখতেই পাচ্ছ। আর অন্যদিকে বেরির অবস্থা দেখো, মাকে কি হারে দৌড়টা করাচ্ছে। এইবারে আবার ওইটুকু চেহারা নিয়ে কুকুরকে বকতে এসেছে বেরিটা। মাদের পুজো দেওয়া হয়ে গেছে, এইবারে এইখানে সবাই একটা করে প্রদীপ জ্বালাচ্ছে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এইবারে আমরা মন্দির প্রদক্ষিণ করব। আর আমাদের কিন্তু খুব কম সময় লেগেছে, মাত্র 6টা থেকে 7টা, 1 ঘন্টার মধ্যে সমস্ত কিছু হয়ে গেছে। সন্ধ্যের সময় এই মন্দিরের পরিবেশটা বেশ ভালো লাগছিল, চারিদিকে ধূপের গন্ধ, চারিদিকে প্রদীপ জ্বলছে, বেশ ভালো লাগছিল। তবে মনটা একমাত্র খারাপ হয়ে যাচ্ছিল যখন ওই ছাগলগুলোর দিকে তাকাচ্ছিলাম তখনই। এইবারে বাড়ি ফেরার পালা, মানে হোটেলে ফেরার পালা। আর ওপর থেকে নিচের শহরটাকে কি সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন পাহাড়ের চারিদিকে কেউ যেন আলো ছড়িয়ে রেখে দিয়েছে। কি হলো, ট্যুর শেষ? হ্যাঁ ট্যুর শেষ, বাড়িতে যেমন করে ট্রলি গুছিয়েছিলাম, এবার এখানে এসে ট্রলি ফাইনালি গোছাতে হচ্ছে। এই যে সব বের করেছে এখানে, আমার আর ঝনককে কিন্তু ওখানে গোছানো হয়ে গেছে, ওই যে দূরে। ট্যুর তো এবার শেষ করতেই হবে, আবার সেই আগের জীবনে ফিরে যেতে হবে। নিত্যদিনের রুটিন, নিত্যদিনের কাজ, সব কিছু আবার সেই আগের মতোই। ঝনকের স্কুল, আমার স্কুল, রাকেশের অফিস, রাকেশের প্রোগ্রাম, এই নিয়েই এখন চলতে হবে বেশ কয়েকটা দিন। না হলে তো আবার পরের ট্রিপটার জন্য প্ল্যান করা যাবে না। তাড়াতাড়ি করে এইবারে আমরা শুয়ে পড়ব, কালকে তো তাড়াতাড়ি উঠতে হবে, হোটেল ছেড়ে দিতে হবে, তারপরে আবার রাত্রিবেলা ফ্লাইট ধরার ব্যাপার আছে। ঝনককে শুয়ে দিয়েছি,
এবার আমরাও ব্যাগপত্র গুছিয়ে নিয়ে তাড়াতাড়ি করে শুয়ে পড়ি। তোমাদেরকে গুড নাইট জানিয়ে দিই, আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব।